নিম্ন কক্ষে পিয়ার আসে তাহলে উচ্চ কক্ষের কোনো দরকার নেই। যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিয়ার আনা হয় তাহলে নিম্ন কক্ষে পিয়ারের কোনো দরকার নেই। আমরা রাজনৈতিক উত্তরণটা পদ্ধতিগত দিক থেকে যেহেতু আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে আছে, সে কারণে আমরা সেটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা কিংবা ঐকমত্যের ভিত্তিতে নিয়ে যাব, এবং সেটা আমরা সবাই মেনে নিয়েছি। সংস্কার আমাদের কনসেনসাস, তার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সেইখানে প্রস্তাব এসছে এবং আমরা সেই প্রক্রিয়াকে সফল করার জন্য আমরা আলোচনা করছি, যুক্ত আছি। তো কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিক্রির জায়গা নিয়ে আসেন তাহলে সেইটা কনসেনসাসকে ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। অনেকেই প্রস্তাব দিয়েছেন প্রায় সোভিয়েত বিপ্লবী কায়দায় যে একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার তৈরি করতে হবে। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে কিভাবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করেন? তার মানে আপনি ডিক্রির কথা বলছেন, আপনি এক্সিস্টিং সিস্টেমকে নাই করে দিতে চাইছেন। সেটা কি সবাই কনসেনসাসে একমত হয়েছে? ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু সেটা যেহেতু সবাই একমত হচ্ছে না, কনসেনসাসে আসছে না, রাজনৈতিক দলই কেবল না, রাষ্ট্র, প্রতিষ্ঠান, দেশের জনগণ, তখন আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলে জনগণের গঠন করার ক্ষমতা, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা, সেটা জনগণের বাই ডিফল্ট আছে, জনগণই একমাত্র সেটার কেন্দ্র। কিন্তু জনগণের এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে, আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে। আপনি কার্যকর করার পদ্ধতিটা কি আমাকে বলেন? জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্যে দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। আপনি যে কোনো ভাবে হোক মেনে নিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করবেন, গঠন করার ক্ষমতাকে কার্যকর করবেন। কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, আমি বিপ্লব চাই, এই রাজনৈতিক প্রচারও কেউ করতে পারে, সেটা করার সমস্ত ন্যায্যতা আছে। আমরা বিপ্লব চাই, কিন্তু বাস্তব জায়গাতে দাঁড়িয়ে বিপ্লবের শক্তি ভারসাম্য যদি না থাকে, অথবা কোনো একটি একক নেতৃত্বের শক্তি ভারসাম্য যদি না থাকে, তখন কনসেনসাসকে ব্রেক করার চেষ্টা সংঘাতের দিকে ঠেলে। এইটা আমাদের সকল পক্ষেরই একটা অনুধাবন করা দরকার। আমি বিনয়ের সাথে বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে এখানে আমাদের ওখানে একটা ঐকমত্য কমিশনে একটা হাসি ঠাট্টা হয় যে কোনো কোনো 3টি দল সিকিউরিটি কাউন্সিল হয়ে গেছে, বাকি সবাই জেনারেল অ্যাসেম্বলি। তো আজকে সিকিউরিটি কাউন্সিলে একটি দল আছে, বাকি জেনারেল অ্যাসেম্বলির কয়েকটি দল আমরা আছি, কিন্তু আরো সিকিউরিটি কাউন্সিলের দল থাকলে ভালো হতো। যে এখানে আমাদের অনুধাবন করা দরকার যে এই মুহূর্তে বিপ্লবের পথ মানে কার্যকর করতে যাওয়ার চেষ্টা সংঘাত ছাড়া আর কোনো জায়গা আনবে না, বরং আমরা যে অর্জনের দ্বার প্রান্তে আছি সেটাকেও নস্যাৎ করে দিতে পারে। পতিত ফ্যাসিস্ট, তাদের দেশি বিদেশি মিত্ররা নানাভাবে এইখানে ক্রিয়াশীল এবং তারা প্রতি মুহূর্তেই এই সুযোগের অপেক্ষায় আছে, এবং এই ব্যাপারটাকে কোনোভাবেই এড়ানোর কোনো সুযোগ নাই, কারণ কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া হয় না। আজকে বাংলাদেশ, আমরা যে রাজনৈতিক উত্তরণ যাচ্ছি সেটা একটা বিশেষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে। এই জায়গাগুলো আমাদের স্মরণে রাখা দরকার। ফলে ভিন্ন মতের যে চর্চা, সমাধান, সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া, শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে, এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে? আমি শেষ করব, যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানি। সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে, অনেকগুলো প্রস্তাব আছে। বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি, স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয়, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে, জুলাই সনদ গ্রহণের পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে, এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো মানে একেবারে কনফার্মলি তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারেন। তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয়, গণভোটের একটা প্রস্তাব ছিল, তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট মানে গণভোটও হচ্ছে, দুটো ব্যালটে হচ্ছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। আপনি গণভোট কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ তো নিজেই মানে বিভক্ত, একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্ন মত আছে।
তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি, সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে হবে। যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত সেই মতামত কার্যকর হবে। কাজে জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ। যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে, আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার জানার ধারণা বোধাগম্য। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ না ভোট। অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ তো রায় দিবে, সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এবং এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে। অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐকমত্য অংশ, তো সকলেই আমরা ঐকমত্য, আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে, হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয়। এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে। যেহেতু 106-এর মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডারে যে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই এই 106-এর ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তে জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন, আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে, সংসদ ক্ষমতায় যাওয়ার বাদ দিলাম, আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। যদি নিম্নকক্ষে পিয়ার আসে তাহলে উচ্চকক্ষের কোনো দরকার নেই। যদি উচ্চকক্ষ থাকে তাহলে উচ্চকক্ষে যদি পিয়ার আনা হয় তাহলে নিম্নকক্ষে পিয়ারের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিয়ার চাইছেন তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে যদি উচ্চকক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্নকক্ষে পিয়ারের প্রশ্ন আসবে। আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায় তখন সেটা যেভাবে হয় যে 300 আসনে 300 জন নির্বাচিত হন, তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু, যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে, আরো 150 অথবা আরো 300 যুক্ত হবেন। তো তাহলে তো উচ্চকক্ষ করার ফলে আরো 100 জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন। কাজে এই দুটো জিনিসে খুব বড় নাই। আমরা মনে করি যে নিম্নকক্ষে পিয়ারের কোনো বাস্তবতা নেই, উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐকমত্যের জায়গায় যেতে পারি।